নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের প্রত্যেক দিনের নিয়মিত পথ চলা। সোম থেকে শুক্র আমরা থাকি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। আমাদের উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো করে জানা, বোঝা এবং তার যে আদর্শ, সেই আদর্শকে নিজেদের আদর্শ করে তোলা। কি হবে যদি তার আদর্শকে আমরা নিজেদের আদর্শ করে তুলতে পারি? তার গান, তার কবিতা, তার বোধ আমাদেরকে শুভত্ব দেবে। অর্থাৎ আমাদের মধ্যে তো অনেক জড়তা রয়েছে, অনেক অপ্রাপ্তির থেকে আমাদের অনেক ক্ষোভ থাকে। তো সেই ক্ষোভের জায়গায় প্রলেপ দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রত্যাশায় আমাদের এই পথ চলা। আমাদের আজকের এই পথ চলায় আমাদের সাথী হলেন দেবশ্রী বিশ্বাস। অনেক অনেক স্বাগত দেবশ্রীকে। আর অবশ্যই সাথী হচ্ছেন স্বাগতম আর দেবাশিস। স্বাগতম তবলায়, দেবাশিস পিয়ানো এবং কিবোর্ডে। রয়েছেন আমাদের ক্যামেরার পিছনের ভাইরা, দাদারা, শব্দের ভাই, এবং অবশ্যই রয়েছেন আপনারা। প্রত্যেককে সুপ্রভাত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পথ চলা। তবে আজকে বিষয়টি আমি একটু বলেই নিই শুরুতে, ছড়ায় নতুন মাত্রা ও রবীন্দ্রনাথ, এই বিষয় নিয়ে আমাদের কথা বলা। খানিকটা আমরা পবিত্র সরকারের মতকে নিয়ে চলবো, আপনাদের মতামত রয়েছে তার সঙ্গে। কিন্তু আজকে আমি বলেছি দেবশ্রীর গান শুনবো। কেন কি যেন আমার মনে হয়েছে আজকে দেবশ্রীর কাছ থেকে অনেক গান শুনতে হবে। শুরুটা সেই পূজা পর্যায়ের গান। তোমার হাতে নূতন করে নূতন প্রাতে আমারে দে তোমার হাতে নূতন করে নূতন প্রাতে
কবিগুরু বলেছিলেন, তার লেখাতেই আমরা পাই যে আমার শৈশবের আমি আমার কৈশোরের এক আমি নই, আমার কৈশোরের এক আমি আমার যৌবনের এক আমি নই। প্রতিদিন প্রতিনিয়ত আমরা নিজেদেরকে পরিবর্ধন করতে পারি, পরিবর্ধনের প্রয়োজন রয়েছে আমাদের। আজকের বিষয়ে প্রবেশ করার আগে একটা কথা ভীষণ বলা দরকার দেবশ্রী। দেখো, আমাদের যদি অক্ষর জ্ঞান থাকে, আমাদের অনেক ডিগ্রির দরকার নেই, কিন্তু প্রাতিষ্ঠানিক ডিগ্রির থেকেও আমার যদি অক্ষর জ্ঞান থাকে, আমি যদি পড়তে পারি, আমার দাবি অন্তত সারা বিশ্ব যেন রবি ঠাকুরকে পড়েন। তাহলে কি হবে, আমাদের মুখের ভাষা, আমাদের ব্যবহার সংযত হবে। কেননা আমার ব্যবহার, আমার ভাষাই আমার পরিচয়, যে আমি মানুষটা কোন রুচিতে বাস করি। কারণ রুচিটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট কথা, ভীষণ দরকারি কথা। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ার প্রয়োজনীয়তা আছে যদি অক্ষর জ্ঞান থাকে, তাই অক্ষর জ্ঞানটা ভীষণ প্রয়োজন। এবং এখান থেকে আমাদের এই মেসেজ, যে বার্তা দেওয়া সমাজের কাছে, স্বাধীনতার তো অনেকগুলো বছর পার করে ফেলেছি আমরা, কিন্তু এই অনেকগুলো বছর পার করাতে আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক কিছু প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে আমরা আজকে এগোচ্ছি তো বটেই, কিন্তু এগোতে গিয়ে মূল ধারক বাহক ঐতিহ্যের যিনি, সেই মানুষটিকে জানা দরকার, বোঝা দরকার, তাহলে নিজেকে পরিশীলিত করে তোলা যাবে, এটা আমার দাবি। গীতবিতানটাই যদি আমরা পড়ি, মানে গান তো গাইছি সেটা তো পরের, কিন্তু যখন সুর বাদ দিয়ে যদি আমরা শুধু গীতবিতানটাই পড়ি, তাহলে দেখা যাবে যে গীতায় যা বলা আছে তাই, গীতবিতান ঠিক তাই, এবং জীবনে একটা নতুন অর্থ এনে দেয়। দেখো, আমি একটু প্রসঙ্গের থেকে অন্যদিকে যাই। সেটি হচ্ছে যে গীতাকে যদি তুমি ব্যাখ্যা করো, গীতাকে যদি বুঝতে পারো, গীতায় যে কথা শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের জন্য তিনি বলেছেন তৎক্ষণাৎ যে অর্জুন যেন যুদ্ধটা করতে পারে, অর্জুনকে মানসিকভাবে তৈরি করার জন্য যে বাণী, সেটাই তো গীতা। কিন্তু এই গীতা আপামর ভারত বা বিশ্ববাসীর জন্য। এই কারণেই, কারণ গীতাকে যদি খুব ভালো করে পড়া যায়, তাহলে তার ম্যানেজমেন্টের কোর্স করতে হয় না। গীতায় শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন কি করে ম্যানেজমেন্ট করতে হয়, কি করে টাইম ম্যানেজ করতে হয়, কি করে প্রতিকূল পরিস্থিতিকে তোমার অনুকূলে আনতে হয়। এবং এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গীতার কথা বলছি, কিন্তু গীতবিতানে কি রয়েছে? গীতবিতানে তুমি মানুষটা নিজেকে কিভাবে সমাজের সঙ্গে যুক্ত করে চলবে, কোথায় তুমি যুক্ত করবে, কোথায় তুমি মুক্ত করবে, সেই হিসেবটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তাই নয় কি? বলেছেন না, সুখ নয় দুঃখ, একদম। মিলন নয় বিরহ, ঘর নয় পথ, একই প্রায়। তা সেরকমই এখন তো 1424, আমরা নতুন বাংলা বছরে এখানে কিছুদিন হলো এসেছি। তা ঠিক প্রায় আজ থেকে 100 বছরেরও বেশি, 1322, মানে সেই সময় কবি রচনা করেছে, 102 বছর। তা সেই সময় রচিত একটি গান আজও কতখানি প্রাসঙ্গিক। এমনি করে যায় যদি দিন, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, মেলে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার
আকাশের ওই সুনীল ভাবনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। বিশ্ব বলে মনের কথা, কাজ করে আজ থাকে থাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না যাক না এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে, মন উড়েছে উড়ুক না রে, নেবে নিয়ে গানের পাখনা যাক না এমনি করে যায় যদি দিন যাক না। এবারে আমরা আসি আজকের বিষয়, ছড়ার মাত্রা এবং রবীন্দ্রনাথ। দেখুন, মহাকাব্যকে যেরকম দুটো ভাগে ভাগ করি, অথেন্টিক এবং লিটারেরি, ছড়ারকেও কিন্তু আমরা সেভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবনের রূপান্তে বসে যে ছড়াগুলি লিখেছিলেন, গ্রাম সমাজ থেকে নিয়ে যে লোকায়িত যে ছড়া, সেই ছড়ার উপরে ভিত্তি করে তিনি যে লেখা লিখেছেন, সেই লেখাটিকে আমরা ফেলতে পারি প্রথম দলে, এবং তার নিজের তৈরি করা ছড়াগুলিকে আমরা ফেলতে পারি দ্বিতীয় দলে। যদিও এই প্রথম দল এবং দ্বিতীয় দলের মধ্যে আমরা কোনো রকম মূল্য নির্দেশের আভাস দেব না, কিন্তু এটুকু বলেই থামবো, কবিগুরু নিজেই কিভাবে ব্যাখ্যা করেছেন এই প্রথম দল এবং দ্বিতীয় দলের ছড়া বলে। কবি বলছেন যে কোনোটির কোনো কালে কোনো রচয়িতা ছিল বলিয়া পরিচয় মাত্র নাই, কোন সালের কোনো তারিখের কোনটা রচিত হয়েছিল এমন প্রশ্নও কাহারও মনে উদয় হয় না। এই স্বাভাবিক চিরত্বগুণে ইহারা আজ রচিত হইলেও পুরাতন ও সহস্র বৎসর পূর্বে রচিত হইলেও নূতন, এবং তাহারা মানুষ মনে আপনি জন্মিয়াছে। অর্থাৎ এই যে লোকায়ত গান বা লোকসঙ্গীতের যেরকম একটা ভিত্তি রয়েছে, কে কবে লিখে গেছে, কেন লিখে গেছে, এ প্রশ্ন নেই। তখনও যখন ছিল লেখা হয়েছিল তখনও নতুন, এখনও যখন লেখা হচ্ছে এখনও নতুন। সুতরাং আমাদের যে ছড়া গ্রাম বাংলায় প্রচলিত কোনো রীতিনীতি নিয়ে, সেই ছড়া চিরকালীন, সে তখন লেখা হলেও নতুন, এখন লেখা হলেও নতুন। কিন্তু কবিগুরু নিজে যে ছড়াগুলো লিখেছেন সেগুলো কিন্তু সম্পূর্ণই নতুন, এইভাবেই তিনি ব্যাখ্যা করেছেন। এবারে আসবো আলোচনায়, তবে তার আগে আবার গান শুনবো, তার আগে টেলিফোন নেব। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি নেতাজি নগর থেকে রীতা চৌধুরী বলছি। কোথা থেকে বলছেন দিদি? নেতাজি নগর। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, এত এত সুন্দর তুমি বলো, তোমার বলাটার জন্যই আমি এই প্রোগ্রামটা শুনি। ধন্যবাদ। গান তো সবার কাছে শোনাই যায়, কিন্তু তোমার বলাটা এত সুন্দর
তার জন্যই আমি এই রবীন্দ্রনাথের প্রোগ্রামটা দেখি। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার আর কোনো মতামত আছে, মানে আর কি পেতে চান বা কিছু? কারণ এই অনুষ্ঠানটা তো আপনাদের অনুষ্ঠান টেলিভিশনের। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, না তোমার তোমার যে বলো, এই বলাটার উপরেই আমি আকৃষ্ট বেশি, কারণ অনেক কিছু জানতে পারি আমি। ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা একটু গান শুনে নিই, তারপরে আবার বিষয়ে আসি। আসলে রবীন্দ্রনাথের কাজকে যদি আমরা ভাগ করি, দেখো ছড়াকে তো আমরা কবিতার মধ্যেই ধরে রেখেছিলাম, কিন্তু ছড়াকেও আলাদা করে ভাবতে হবে আমাদের এই অনুষ্ঠানটা করার। কারণ আমি এর আগেও একদিন বলেছিলাম একটি কথা, যে রবীন্দ্রনাথ ঠাকুর চাইলে প্রবন্ধে, নাটকে, উপন্যাসে, ছোট গল্পে পেতেই পারতেন। তবে সমালোচকরা বলেন যে উপন্যাস এবং নাটক নিয়ে সমালোচিত হন কবিগুরু, কেননা রবীন্দ্রনাথের নাটক সেই সময় কিন্তু মানে খুব একটা পপুলার ছিল না, বা তার উপন্যাস নিয়ে অনেকেই তাকে একটু শ্লেষ দেখান, একটু ব্যঙ্গ করেন, এখনও করেন। কিন্তু ছোট গল্প রবীন্দ্রনাথের নিজস্ব ধারা সৃষ্টি, মানে ছোট গল্পে যদি ছোট গল্প সৃষ্টি করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি পথপ্রদর্শক। আর রবীন্দ্র গান এবং রবীন্দ্র কবিতা, এর উপরে তার কারোর হাত চলবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কবিতাকেও আমরা কিন্তু আজকে ভাগ করলাম ছড়া এবং কবিতাতে, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। তুমি যে আমারে চাও, আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও, আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে? এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে? ছায়াখানি দিয়ে যাও, আমি সে জানি। তুমি যে আমারে চাও, আমি সে জানি। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে? কত সুরে ডাক দাও, আমি সে জানি। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে? কত সুরে ডাক দাও,
শ্রীকৃষ্ণ বলেছেন মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। এই কথাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তিনি কিন্তু যখন লিখেছেন, আমরা জেনেছি, এটা একটু পড়াশোনা করলেই জানা যায়, যে তিনি নিজের পয়সা দিয়ে বই ছাপাতেন, তিনি নিজের পয়সা দিয়ে নাটক মঞ্চস্থ করাতেন। সুতরাং তখন কিন্তু তাকে নিয়ে মাতামাতি এতটা ছিল না এখন যতটা। এটাই মনে হয় বিষয়, যে স্রষ্টা যখন সৃষ্টি করেন তখন তার মূল্যায়ন হয় না, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যখন স্রষ্টার সৃষ্টিকে মানুষ বুঝতে পারে তখন তাকে নিয়ে কিন্তু তার সঠিক মূল্যায়ন একটা হয়। যুগ কিন্তু লেগে গেছে, মানে একদম। তার প্রবন্ধ, তার উপন্যাস, তার নাটককে মানুষের কাছে সেটা মানে গ্রহণযোগ্য করে নিতে সেই একদম, সময়টার কথা একদম। বলছি, একটা কিন্তু সময় অতিক্রান্ত। হ্যাঁ, এবং তখনও কিন্তু কিছু মানুষের প্রচেষ্টা ছিল। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো একদম আমি একটু অন্য বিষয়ে এলাম। অনেকেই বলেন যে শ্রীরামকৃষ্ণকে কে চিনতো স্বামী বিবেকানন্দ না থাকলে? খুব বাস্তব কথা। কিন্তু স্বামী বিবেকানন্দকে তো চয়ন করেছিলেন শ্রীরামকৃষ্ণ নিজে, তার তো অনেক শিষ্য ছিল, তার মধ্যে তিনি তো খুঁজে বার করেছিলেন যে নরেন হতে পারে স্বামী বিবেকানন্দ। সুতরাং একে অপরের পরিপূরক। ঠিক সেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে একদম বাংলার ঘরে ঘরে তার গানকে প্রচলিত করে তুলেছেন বেশ কিছু মানুষ, তার কবিতা, তার প্রবন্ধ, তার নাটককে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এনে দিয়েছেন বেশ কিছু মানুষ, বারবার মঞ্চস্থ করে নাটক বা কবিতা পড়ে। কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুর না লিখলে তারা কী করতেন? সুতরাং একে অপরের পরিপূরক, এটাকে মানতেই হবে। এবারে চলে আসবো ছড়ার গল্পে, তবে তার আগে কেউ রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ, আমি তিনসুকিয়া আসাম থেকে সুধাংশু দেবনাথ বলছি। নমস্কার, বলুন। আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার, এবং আজকে শিল্পী দেবশ্রীদিকেও আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। দেখুন, জীবনে লেখাপড়া বেশি করতে পারিনি নানা কারণে, কিন্তু সে ছোট্টবেলা থেকে রবীন্দ্রনাথের প্রতি আমার এক বিশেষ শ্রদ্ধা। উনি আমার বলতে পারেন ভগবানের মতো। শুধু আমার নয়, অনেকে হাজার হাজার উনার গুণগ্রাহীর মধ্যে আমি একজন। তো এই যে জীবনে যা পাইনি সেই অভাবটা কিন্তু আমার পূরণ হয়ে যাচ্ছে এই যে আপনাদের এই প্রোগ্রাম থেকে। প্রত্যেকটি দিন রবীন্দ্রনাথের জীবনের থেকে যে সমস্ত তথ্য আপনারা তুলে ধরছেন, সত্যি এই আমাদের কাছে এক মানে কি বলবো অপূর্ব পাওয়া। সেজন্য আমি সিটিভেনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। শুধু সিটিভেন টিমকে, যারা এই নিয়ে গবেষণায় যুক্ত আছেন, তাদের অবদানকে স্বীকৃত করে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি জানেন এটুকু বুঝতে পারি, যাতে রবীন্দ্রনাথ সম্বন্ধে যখন আমি কিছু গানের কথা বলি, ওনার গানটাকে যাতে শুদ্ধ করে বলতে পারি, তার জন্য আমি একটা গীতবিতা নামিয়েছি কলকাতা থেকে। এখানে তো পাওয়া যায় না। আর সঞ্চয়িতা ছিল, গীতাঞ্জলি ছিল, কেউ নিয়েছিল আর ঘুরিয়ে দেয়নি। যাক, সেসব কথা। আমি শিল্পীকে একটি কথা বলে অনুরোধ করছি, তিনটি গানে যদি সম্ভব হয়। প্রেম পর্যায়েরই আসা যাওয়া পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন, এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল, তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলে ছলিয়া। খুব ভালো থাকুন আপনারা, ধন্যবাদ। সুধাংশুদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটা খুব দামি কথা বলে গেছেন। কি বললেন আপনি? আপনি বললেন যাতে আপনি গানটাকে সঠিকভাবে অনুরোধ করতে পারেন, তার জন্য আপনি একটা গীতবিতা নিয়েছেন। উনি তো গান না, কিন্তু যাতে অনুরোধটাও সঠিক হয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে যেন কোনো রকমের বিকৃতি না ঘটে, মানে বলার ক্ষেত্রেও যেন কোনো বিকৃতি না ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি। আমাদের 9ই মে 25শে বৈশাখ একটি সারা দিনব্যাপী প্রোগ্রাম চলবে, অনুষ্ঠান চলবে, এবং সেটি চলবে কলকাতার ইকো পার্কে, এবং এটি হিটকোর সঙ্গে যৌথ একটি অনুষ্ঠান। আমরা থাকবো। আমাদের মানে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ককে তারা আমন্ত্রণ জানিয়েছে। সেক্ষেত্রে আমরা অর্থাৎ আমরা সিটিভিএন একেডি প্লাস এবং আমাদের 24 ঘন্টার সদ্য হওয়া মানে প্রায় বছর দেড়েক মাত্র হয়েছে নিউজ চ্যানেল সিএন নিউজ, তারা থাকবেন, আমরা একসাথে থাকবো, এবং এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে সকালবেলায় সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত, এবং তারপর আবার বিকেলে 3টে থেকে 8টা পর্যন্ত। সেখানে আমাদের কাছে বড় প্রাপ্তি কি? অবশ্যই অনেকক্ষণ ধরে, সারা দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, শোনা, এগুলো তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে থাকবে আপনাদের সঙ্গে পরিচয় করার সুযোগ। কীরকম? আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা নাম্বার দেওয়া হবে আগামী দিনে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা যারা নিয়মিত এই অনুষ্ঠানে আপনারা ফোন করেন, তাদেরকে একটু সম্মান জানাতে চাই। সেই সম্মান অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক,
বাদ বাকিটুকু পরেই বলবো, কিন্তু আপনাদের জন্য এটা একটা আভাস দিয়ে রাখলাম যে আমাদের সঙ্গে আপনাদের দীর্ঘদিন যাতে কথা হয় টেলিফোনে, আপনারা আসবেন সেদিনকে, আমন্ত্রণ আমাদের তরফ থেকে। তো তার জন্য একটা টেলিফোন নাম্বার আপনাদের সামনে আমরা তুলে ধরবো খুব সামনেই। তো আবার একটু গানে যাব, তবে তার আগে একটু ছড়া নিয়ে কথা বলছিলাম। উনি ফোন করেছিলেন, ওনার উদ্দেশ্যে বলি যে রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, প্রাণের বন্ধু বুকের বন্ধু, সুখের বন্ধু দুঃখের বন্ধু, তা তিনি তো সকলের বন্ধু। আর তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে পড়তে হয়। এবং খুব ভালো লাগলো যে গীতবিতান আনিয়েছেন উনি, যে গানের অনুরোধটা যেন ঠিক করা যায় বলে। আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের নিজের রচিত ছড়া সম্বন্ধে আমাদের কথা বলার আগে তিনি যে ছড়াগুলোকে সংগ্রহ করেছিলেন সেগুলো নিয়ে কথা বলার দরকার। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে রয়েছেন, সামলাচ্ছেন, সেই সময় তিনি বেশ কিছু ছড়া সংগ্রহ করেছেন। সেই ছড়া তিনি কাদের থেকে সংগ্রহ করেছেন তা কিন্তু তিনি লিখে রেখে যাননি কোনো গবেষকদের জন্য, কিন্তু লোকসাহিত্য বইটির মধ্যে দুটো ভাগে এই ছেলে ভুলোনো ছড়া নাম করে তিনি প্রকাশ করেছিলেন। এই ছেলে ভুলোনো ছড়ার ক্ষেত্রে কিন্তু একটা কথা বলতেই হয় যে এই ছেলে ভুলোনো ছড়া যে সর্ব অর্থেই বাচ্চাদের জন্য ছড়া তা কিন্তু নয়। এই ছড়ার মধ্যে অনেক ছড়া আছে যেগুলো বয়স্করাই খালি বুঝতে পারবেন। ঠিক সেরকমভাবে একটি ছড়া হচ্ছে ডালিম গাছে পরভু নাচে বলে, পর ভয়স্যু, পরভু নাচে। তাতে লেখা রয়েছে ছড়াটিতে, অন্নপূর্ণা দুধের স্বর, কাল যাব গো পরের ঘর, পরের বেটা মারলে চর, কানতে কানতে খুড়োর ঘর, খুড়ো দিল বুড়ো বর। তার পরেরটুকু বলবো, তার আগে দেবশ্রীর গান শুনে নেব। মিলন হবে বলে আকাশ ভরা, তোমায় আমায় মিলন
এই গানটার মধ্যে তিনি কিন্তু ঈশ্বরের সঙ্গেই ঈশ্বরের সাথে আমার মিলন এইটাই তিনি বলেছেন এবং সেটা যুগে যুগে হয়ে আসছে এবং সেই মিলনে প্রত্যেকটা একটা রাত্রি অবসান এবং দিনের সূচনা, উষা এসে পূর্ব দুয়ার খোলে কলকণ্ঠ সরা, এই মিলন আমার জীবন দেবতা, আমার ঈশ্বরের সাথে আমার সেই মিলন হবে কত দিনে, সেই একই কথা, সেই লালন সাহের কথা। দেখো মিলন হবে কত দিনে। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ তনুশ্রী, সুপ্রভাত। সুপ্রভাত। আমি নন্দিনী চৌধুরী বলছি পর্ণশ্রী থেকে। হ্যাঁ বলুন। প্রত্যেকদিন তো এত বিবিধ বিষয় রবীন্দ্রনাথের ওপরে তোমরা মানে আলোচ্য বিষয়টা রাখো, অসম্ভব ভালো লাগে। আজকে এই যে ছড়ার রবীন্দ্রনাথ, এইটাও মানে এই বিষয়ে বলছি। আসলে আগে প্রথমে সবাইকে আজকের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে নি। সবাই ভালো থেকো। দেবশ্রীকেও অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আর বলছি যে রবীন্দ্রনাথের এই যে ছড়া, একটা স্ফুলিঙ্গ নামে আমার বাবার কাছে একটা ছোট্ট বই ছিল জানো, লাল রঙের ছোট্ট। সেই বইটার মধ্যে ছোট্ট ছোট্ট নানা রকম 2 লাইনের 4 লাইনের রবীন্দ্রনাথের ছড়া। ওই স্ফুলিঙ্গ বইটা আলাদা করে, ওটা এখন আর আমি কোথাও পাই না। আর তুমি যে বলছো সংগৃহীত ছড়া, আমাকে ছোটবেলায় বাবা মা শিখিয়েছিলেন সেইটা। একটুখানি বলি, ওটা ওনার সংগৃহীত। ও ললিতে চাপাকলিতে একটা কথা শোন সে, রাধার ঘরে চোর ঢুকেছে, চূড়ো বাঁধা এক মিন সে। এইটাকে নানা ছন্দে বাবা মা শেখাতেন। আরেকটা ছড়া আছে যে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, একটা ছন্দ। আরেকটা ছন্দ, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভোরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। মানে এই যে ছন্দ বিভেদের ছড়াগুলো, এইগুলো কিন্তু ছোট থেকে আমার বাবা মা আমাকে শুনিয়েছেন, আমাদের 2 বোনকে। তো তোমার আজকে এইটা নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে বলা আমার খুব ভালো লাগছে। ভালো থেকো, অনেক ভালোবাসা নিও সবাই। ধন্যবাদ দেবশ্রী, কোনো রিকোয়েস্ট করলাম না, তোমার সব গানই সুন্দর লাগছে। ধন্যবাদ। দেবশ্রীকে দেখতেও যেরকম মিষ্টি, ও গানের গলাও একদম সঙ্গে থাকুন। আমি যেটা বলছিলাম যে অন্নপূর্ণা দুধের স্বর, কাল যাবো গো পরের ঘর, পরের বেটা মারলে চর, কানতে কানতে খুড়োর ঘর, খুঁড়লো বুড়ো বর, সেই খুঁড়ো তোর পায়ে ধরি, থুয়ে আয়গা মায়ের বাড়ি। এই যে কথাটা, এই কথার মানে কি কোনো বাচ্চা বুঝবে? এ তো তোমার অন্নপূর্ণা আর মানে তার মা মেনকার কাছে যাওয়ার জন্য আর্জি করছে, তাই তো? তো এই এরকম অনেক, যেমন আজকে দিদি একটু আগে যেটা বললেন রাধাকৃষ্ণের কথা, যে রাধার ঘরে চোর ঢুকেছে, এইগুলো কিন্তু বাচ্চাদের বোধগম্যের জন্য নয়, কিন্তু এগুলো তিনি সংগ্রহ করেছিলেন। এগুলো হচ্ছে তার সংগৃহীত ছড়া। আমরা আসবো এবার আর বিষয়, তোমার গান একটু শুনে নিই। মধ্যদিনের বিজন বাতায়ন ক্লান্তি ভরা, কোন
আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের ছড়ায় রবীন্দ্রনাথ, এই হচ্ছে মূল জায়গা। তো দেবশ্রী রয়েছে, দেবাশিস স্বাগতম রয়েছে। সুর তাল লয়ে আমরা এগিয়ে যাই চট করে। আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়। মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, এই বেলা সব যাক না পুড়ে। মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব যাক, এই বেলা সব যাক না পুড়ে। মরণ মাঝে তোর জীবনের হোক রে পরিচয়, মরণ মাঝে তোর জীবনের হোক রে পরিচয়। জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়। আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আগুন এবার চলল রে সন্ধানে, কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক, লজ্জা তোমার যাক রে মুছে। আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক, লজ্জা তোমার যাক রে মুছে। চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়। রবীন্দ্রনাথ কিন্তু ছড়া কথাটিকে একটু ব্যাপক অর্থেই ব্যবহার করেছেন। এই যে লোকসাহিত্যে ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে তিনি যে ছড়ার যে ব্যাখ্যা করেছেন, ছড়ার যে সংজ্ঞা, সেক্ষেত্রে কিন্তু তিনি বেশ কিছু গানকেও, গ্রাম্য গান, রাধাকৃষ্ণ হরগৌরীর কিছু গ্রাম্য গানকেও এতে সামিল করেছেন, যেখানে ছড়ার সংজ্ঞা ঠিক মেলে না। তাই একটু অস্বস্তি হলেও আমাদের মেনে নিতে হবে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে লিখে গেছেন বলে। আসলে তার ছেলে ভুলানো ছড়ার মধ্যে যে ছড়া লোকায়িত ছড়া, সেই লোকায়ত ছড়ার মধ্যে যে গুণাগুণ, তা কিন্তু সেই গ্রামের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, গ্রাম্য গানের ক্ষেত্রে কিন্তু সেটা আসে না। কারণ এখানে তো আর তাছাড়া তার টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদী এলো বান, এই যে কবিতাটি, এই কবিতাটিকে অনেকে ছড়া বলে ভুল করেন, কিন্তু এই কবিতাটির মধ্যে কিন্তু ছড়ার গুণাগুণ নেই। এই কবিতাটি কিন্তু সম্পূর্ণ, যেটা ভাবাবেগকে সংযত করে কবিতার যে আকার, সেই কবিতার আকারেই প্রকাশিত। এইভাবেই আমরা এগোই। আর স্ফুলিঙ্গের কথা দিদি বললেন, তখন স্ফুলিঙ্গের কবিতার থেকে দেখো, আমাদের ছোটবেলায় ভাব সম্প্রসারণে প্রচুর লাইন তুলে দেওয়া হতো, মনে আছে তোমার? সেইখান থেকে আমি একটা কথা বলি। তিনি লিখছেন 14 নম্বর কবিতাটি, মানে ছড়াটি। দিন হয়ে গেল গত, শুনিতেছি বসে নীরব আধারে, আঘাত করিছে হৃদয় দুয়ারে, দূর প্রভাতের ঘরে ফিরে আসা পথিক দুরাশা যত। এরকমভাবে টুকরো টুকরো করে 14 থেকে শুরু করে আমরা এগোতে পারি স্ফুলিঙ্গ ধরলেও। তো আমাদের আবার টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত, আমি অরুষাক্ষ ব্যানার্জি বলছি কুচঘাট থেকে। হ্যাঁ অরুষাক্ষ, বলো। অনেকদিন পর। তোমাদের সবাইকে প্রথমে আগে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার জানালাম। তোমরা সকলে আশা করি খুব ভালো আছো। আমার
খুব ভালো লাগছে তোমাদের আজকে অনুষ্ঠান শুনছি, ভীষণ মনোরম এবং ভীষণ ভালো লাগছে শুনতে, অনেক কিছু নতুন জানতে পারছি। কিন্তু সব থেকে বেশি যেটা আনন্দ হচ্ছে সেটা যে দেবশ্রীর গান শুনে। কারণ দেবশ্রী এমন ভাবে গাইছেন এবং এমন কিছু গান গাইছেন যে গানগুলো শুধু আমার প্রিয় বলবো না, এবং আমি এই গানগুলো শুনতে খুব পছন্দ করি। তার কারণ হচ্ছে এই গানগুলো আমার কোথাও মনে হয় যে আজকাল খুব কম শোনা যায়, এবং দেবশ্রীর গলায় শুনতে পেয়ে সেটা আরো ভালো লাগে। দেবশ্রী, তুমি আমার নমস্কার নিও, প্রণাম জেনো, এবং আমার ধন্যবাদ, আমার শুভেচ্ছা। ভালো লাগছে যে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো তোমার কাছে দুটো গানের অনুরোধ রইল, যদি শোনাও তাহলে ভীষণ খুশি হব। এক হলো একটু কেবল বসতে দিও, আর আরেকটা হলো যে একই। হ্যালো, অরুষাক্ষর লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো অরুষাক্ষ অনুরোধ করেছে আমরা একটু গানেই যাই তাহলে। আচ্ছা, শিখ ভজন বাদই বাদই রম্যবিন অত্যন্ত পরিচিত। বাজে বাজে রম্যবীণা, বাজে 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 রম্যবীণা, বাজে অমল কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, অমল কমল মাঝে, জ্যোৎস্না রজনী মাঝে, কাজল ঘন মাঝে, নিশি আঁধার মাঝে, কাজল ঘন মাঝে, নিশি আঁধার মাঝে, কুসুম সুরভি মাঝে, বীণ রণন শুনি যে, কুসুম সুরভি মাঝে, বীণ রণন শুনি যে, প্রেমে প্রেমে বাজে, প্রেমে প্রেমে বাজে। নাচে নাচে রম্যতালে, নাচে 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 রম্যতালে, নাচে তপন তারা, নাচে নদী সমুদ্র, নাচে তপন তারা, নাচে নদী সমুদ্র, নাচে জন্ম মরণ, নাচে যুগ যুগান্তর, নাচে জন্ম মরণ, নাচে
গানটা গাইলে, দেখো এটা তোমার বহুল প্রচলিত গান, আমরা বহুশ্রুত গান, কিন্তু এই গানটার মধ্যে না, এই গানটার পরিবেশনের মধ্যে নতুনত্ব। আর এই গানটি কবি সংগ্রহ করেছিলেন ক্ষিতিমোহন সেনের কাছ থেকে। আচ্ছা। এবং শিখ ভজন এই শুনে সুরের প্রতি আকৃষ্ট হয়ে এই গান রচনা করলেন। ভীষণ ভালো। আমি একটু বলি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, অর্থাৎ বৃষ্টি পড়ে টাপুর টুপুরে কবির করিও কোমল যে পর্যায়ে রয়েছে। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। এক্ষেত্রে দেখুন, এই যে আকাশ ঘিরে মেঘ করেছে, এই যে একটা প্রচলিত ছড়া, তার থেকে কিন্তু নেওয়া। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। এবারে দেখুন, ও পারেতে বৃষ্টি এলো, এখানে কিন্তু কবি বৃষ্টি লেখেননি, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। এবারে কিন্তু ওখানে ছিল ও পারেতে কালো রং, মূল ছড়াতে ছিল ও পারেতে কালো রং, এখানে কবি ব্যবহার করলেন ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলো বান। এবং দেখো, ধ্রুপদের মতো এই লাইনটা এই কবিতার প্রত্যেকটা পংক্তিতে শেষের দিকে ফিরে 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 এসেছে। এবং পরের পংক্তিটি তিনি শুরুই করেছেন, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, সেই আবার আকাশ ঘিরে মেঘ করেছে, সেই আকাশ জুড়ে মেঘের পালা। এই হচ্ছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়াকে। এই কবিতাটিকে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই কবিতাটিকে আমরা কখনোই ছড়া বলবো না, কারণ ছড়ার কোনো সংজ্ঞা এখানে মানা হয়নি। শুধুমাত্র ছড়ার যে প্রচলিত ছড়ার যে কথা, সেই কথাটিকে তিনি বারবার ফিরিয়ে নিয়ে এসেছেন। তো আমরা আসবো আলোচনায় আবারও, কেননা এরকমভাবে আমরা এগিয়ে যাব। ছড়া এবার তার নিজের রচিত ছড়া নিয়ে কিছু কথা বলা থাকবে। তবে দেবশ্রীর গান শুনতে শুনতে অনুরোধের গান। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু অনেক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু অনেক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে,
আসে এলো আমার বাতায়নে অলস ভ্রমর গুঞ্জরি আসে ফিরে কুঞ্জের প্রাঙ্গণে আজকে শুধু এ গান গেয়ে আসি চোখে চোখে চেয়ে থাকার দিন আজকে শুধু এ গান গেয়ে আসি চোখে চোখে চেয়ে থাকার দিন আজকে জীবন সমর্পণের গান গাব নীরব অবসরে তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণিক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে তুমি একটু কেবল বসতে দিও। আমার আজকে শুরুতেই আমি এসে বলেছিলাম, যখন স্টুডিওতে ঢুকলাম, যে আজকে দেবশ্রী গান গাইবে আর স্বাগতম বাজনা বাজাবে, আমি আর দেবাশিস বসে বসে শুনবো। কিন্তু তা তো নয়, শুনছি আমি এবং আপনারা তিনজনেই কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে। দেবাশিসকে বসে থাকতে হবে, তাই দেবাশিসের গান শুনলে হবে না, গানকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, একটু মজা করে কথাটা বললাম। এবারে চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ছড়ার ক্ষেত্রে। তিনি যে ছড়ার, এই যে ছেলেভুলোনো ছড়া, অর্থাৎ গ্রাম্য সাহিত্য, গ্রাম লোকসাহিত্য থেকে যে সংগৃহীত ছড়া, তার জায়গায় তার নিজের ছড়ার সঙ্গে কিন্তু পার্থক্য তৈরি হয়। যেমন কিছু কিছু ছড়ার ক্ষেত্রে, যেমন খাপ ছড়ার ক্ষেত্রে তিনি কিন্তু এই দলমাত্রিক ছন্দ, যেটা ছড়ার ক্ষেত্রে ভীষণভাবে বহুল প্রচলিত, সেই দলমাত্রিক ছন্দ ব্যবহার করেননি। তার সর্বত্রই তিনি কলামাত্রিক ছন্দ ব্যবহার করেছেন। আবার কোনো কোনো কবিতার ক্ষেত্রে তিনি দলমাত্রিক ছন্দে বিশ্বাসী। এবং এই যে কলামাত্রিক ছন্দ ব্যবহার করা, এক্ষেত্রে কিন্তু সুকুমার রায়ের সঙ্গে তার দূরত্ব। কারণ সুকুমার রায় তার কবিতায় ছড়ার কোনো সংজ্ঞা কিন্তু এটা মানেননি, অর্থাৎ দলমাত্রিক ছন্দে তিনি বিশ্বাস ছিলেন না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কোনো ছড়ার ক্ষেত্রে দলমাত্রিক, কোনো কোনো ছড়ার ক্ষেত্রে কিন্তু কলামাত্রিক। কিন্তু তারপরেও একটা কথা বলতে হয়, তার বেশ কিছু ছড়া, যে ছড়াগুলোকে হয়তো ছেলেভুলোনো ছড়া বলা হতে পারে, কিন্তু সেগুলো ছেলেভুলোনো ছড়া বা শিশুর পাঠ্য নয়, এরকম ছড়াও আমরা পাই, যেখানে তিনি হয়তো পরবর্তী পর্যায়ে সেকে ছেলেভুলোনো ছড়ার মধ্যে প্রবেশ করিয়েছেন। কিন্তু যদি আমরা দেখি খসড়াতে এরকম একটি পঞ্চম ছড়া, যেটিকে তিনি নামকরণ করেছিলেন চলচ্চিত্র বলে, এরকম নানাবিধ বিষয় উঠে আসে। এছাড়া এই খাপ ছড়ার বেশিরভাগ রচনায় সুকুমার রায়ের মতো কল্পনার আশ্রয় কিন্তু তিনি নিয়েছেন। তারপরেও সুকুমার রায়ের সঙ্গে একটা দূরত্ব তার বজায় থেকেছে ভাবনার ক্ষেত্রে। আমরা আসবো, তবে তার আগে টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার তনুশ্রী ম্যাডাম। উৎপল দা বলুন। আপনাকে প্রথমে শুভেচ্ছা আর সুপ্রভাত জানাচ্ছি, আর শিল্পী ম্যাডামকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। অনেক সুন্দর গান শুনছি, আর আপনার যে বিশ্লেষণ ছড়া নিয়ে, এটা আমার কাছে খুব নতুনত্ব লাগলো। এই সিটিভিএনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে শুধু গান নয়, গান কোন পর্যায় থেকে কোন পরিবেশ থেকে তৈরি হয়েছে এইগুলি শেখা যায়। আমি শিখি, আমি গায়ক নই, কিন্তু তাও আমি শিখি এইখানে। এই জায়গার জন্য আমি সিটিভিএনের আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই সমস্ত বিশ্লেষণের জন্য। যারা এই প্রজন্মের গায়ক গায়িকা হবেন তারা কিন্তু এগুলি শুনে একটু অভ্যস্ত হবে। যেমন বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এই জায়গাটার এই ছড়াটা কোন পর্যায়ে গান তৈরি করতে হবে, সেই যে কয়েকটা লাইন পাল্টিয়েছে, সেটাও কিন্তু শিক্ষণীয়। আমি অন্যান্য যন্ত্রসঙ্গীতে যারা শিল্পী আছে তাদের অসংখ্য শুভেচ্ছা সুপ্রভাত জানাচ্ছি। শুধু শিল্পীকে একটু বলবো যে দেখুন, আমি গান ভালোবাসি, গায়ক নই। আমি রবীন্দ্রসঙ্গীতের গান শুনতে শুনতে পেপার পড়ি, এটা আমার নেশা, আর কোনো নেশা নেই। আপনি যে গান গাইবেন সে গান আমার খুব ভালো লাগবে,
আমি কোনো অনুরোধ করব না, শুধু এটুকু জানবেন যে আমি আপনার একজন ভক্ত হয়ে গেছি। ধন্যবাদ জানালাম। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ধন্যবাদ উৎপলদা, খুব ভালো মানুষ। আমাদের আলাপ হয়েছিল উৎপলদার সাথে, মানে কি হয় বলো তো, এনাদের সাথে তো কথা বলি, দেখতে পাই না, একটা মনে মনে গলার স্বর শুনে, কথার ভঙ্গি শুনে একটা মানে একটা আদল ভেবে না, নেওয়া উনি যায়। যেটা বললেন যে শুধু তো গানের অনুষ্ঠান না। না এটা, আমরা প্রত্যেকেই, যেমন শ্রোতা বন্ধু বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই। একদম না, ওনার সাথে না আমাদের দেখা হয়েছিল বৈশাখী মেলা বলে একটি মেলা হয় বেলঘরিয়া অঞ্চলে। সেই মেলার যারা কমিটি আছেন, সেই কমিটির যারা সদস্য, সেই মেলা কমিটির সদস্যরা আমাদেরকে আমন্ত্রণ জানান। গত বছর আমরা গেছিলাম, তো ওখানে উৎপলদা এসে অনুষ্ঠান হচ্ছে, আমাদের সিটিভিএনকে আমন্ত্রণ তারা জানিয়েছেন, এরকম প্রতিদিনের রবীন্দ্রনাথ আমরা করছি। তো অনুষ্ঠান শেষ করার পরে যখন মঞ্চ থেকে নামলাম, দেখলাম এক বয়স্ক মানুষ এলেন, এসে বলেন আমি উৎপল গোস্বামী। তো এত ভালো লেগে গেল, ধরুন একটা ছবি তো ধরো একটা তৈরি হয়, সেই ছবিটা পুরো মিলে গেল আর কি। তা ওই জন্যই বলছি, আগামী 9ই মে 25শে বৈশাখ ইকো পার্ক আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আপনাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, সারাদিন থাকবো আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় ছড়াই রবীন্দ্রনাথ, এবং আমাদের সঙ্গে যে দেবশ্রী রয়েছেন, দেবশ্রীর সঙ্গে থাকা মানেই আমাদের গান দিয়ে পথ চলা শুরু করা আর কি। আবার শুরু করি অনুরোধের গান। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের মাঝে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যায়
আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, তাই অনুষ্ঠানের শেষের দিকে আসি। রবীন্দ্রনাথের লিখিত ছড়া নিয়ে আমাদের কথা চলছে। সেক্ষেত্রে খাপ ছাড়াই যদি আমরা দেখি যে ছড়াগুলি কবি নিজে লিখেছে, ছড়ার ক্ষেত্রে যেটা সুকুমার রায় ছড়ায় ছিল একটা কল্পনার জগতে স্বচ্ছন্দ উদ্দামতা, একটা অর্কি টাইপের নির্মাণ, রবীন্দ্রনাথের ছড়াতে কিন্তু সেই নির্মাণটি নেই। রবীন্দ্রনাথের ছড়াতে একটা মৃদু কৌতুক আছে, একটা ব্যঙ্গ আছে, কিন্তু সেটা খুব মৃদুভাবে, খুব মানে খুব প্রশমিত হয়ে রয়েছে বিষয়টি, যেটি কিন্তু শিশুদের কাছে খুব একটা উপভোগ্য নয়, কিন্তু বড়দের মস্তিষ্ক খুঁচিয়ে বেশ রস বার করে নেওয়ার মতো। ঠিক যেরকম গোড়াবষ্টম বাবা খাপছাড়ার একটি ছড়া, দেখো কি ব্যঙ্গ ছড়াটার মধ্যে। টেরিটি বাজারে তার সন্ধান পেনু, গোড়াবষ্টম বাবা নাম নিল বেনু, শুদ্ধ নিয়ম মতে মুরগিরে পালিয়া, গঙ্গা জলের যোগে রাঁধে তার কালিয়া, মুখে জল আসে তার চরে যাবে ধেনু, বড়ি করে কৌটোয় বেচে পদরেণু। মানে একদম ব্যঙ্গ কিন্তু। আবার তিনি বলছেন, বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন 8টা, পিতল আটা লাঠি কাঁধে, গালেতে গালপাট্টা, শ্যালির সঙ্গে ক্রমে ক্রমে আলাপ যখন উঠল জমে, রায় বেশে নাচের ঝোঁকে, মাথায় মারলে গাঁটটা, শ্বশুর কাঁধে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। এটা তো বাচ্চাদের বোঝার জন্য নয় না। যেমন শিশু যখন রচনা করলেন, আলমোড়াতে তখন শিশু রচনা করছেন, এবং পরবর্তীকালে মোহিতচন্দ্র সেনের স্ত্রী সুশীলা দেবী তিনি একটু কৌতুক করেই বলেছিলেন, শিশুতে খালি খোকাই রয়েছে, খুকি নেই। কারণ তিনি 2 কন্যার জননী, তার এটা মনে হয়েছিল খুকি নেই কেন। তা কবি মোহিতচন্দ্র সেনকে বলছেন, আসলে সেই সময় খোকা এবং মার, তাদের দুজনের মধ্যে যে মধুর সম্পর্ক, সেটাই আমি তুলে ধরতে চেয়েছি শিশুতে। সেই সময় কিন্তু সমী চলে গেছেন, মৃণালিনী দেবীও চলে গেছেন। আলমোড়াতে তিনি তখন রানীকে নিয়ে চিকিৎসায়, তা সেই সময় সেই মুহূর্তটা, আমরা তো এটা ছড়া মনে করে ছড়াই বলছি, কিন্তু তারও একটা ইতিহাস, এবং সেটা অত্যন্ত করুণ ইতিহাস, একদম করুণ ইতিহাস। আমরা ছিলাম যে আলোচনাতে যেটা বলছিলাম, খাপছাড়ার পরে যদি ছড়ার ছবি দেখি, ছড়ার ছবিতে কিন্তু ছড়ার প্যাটার্ন নয়, ছড়ার ছবিতে কিন্তু মূলত কবিতার প্যাটার্ন। সেখানে কিন্তু ছড়ার যে সেই দলমাত্রিক ছন্দের কোনো ব্যবহার নেই। তবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে ছড়ার সংজ্ঞা তিনি খুব একটা ব্যবহার করেননি। রবীন্দ্রনাথ এখানেই সকলের থেকে আলাদা, তিনি যেটা সৃষ্টি করেছেন সেটা একটা নতুন দিগন্ত দেখিয়েছে। আমরা তোমার পরের গানে চলে যাই। পরিচয়